আমি হেঁটে চলছি হাজার বছরের পুরনো রাস্তা দিয়ে, যার প্রতিটি কোনায় কোনায় লেগে আছে হাজারো মানুষের প্রেমের কাহিনী। আজ আমি আপনাদেরকে জানাবো পানাম নগরের অজানা ইতিহাস। আর কতদিনই পানাম নগর টিকে থাকবে? এত ঐতিহ্যবাহী নগর হওয়া সত্ত্বেও কেন আজও সরকার সংস্কার করলো না এই পানাম নগর? পানাম নগর নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আর পানাম নগর কেন তো বিখ্যাত? কেন এই পানাম নগর সোনারগাঁওতেই তৈরি করা হলো? এই সকল প্রশ্নের উত্তর দিব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করি আজকের পানাম নগর এক্সপ্লোর। লেটস গো স্টার্ট। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি বাংলার রাজধানী পানাম নগরে। আর এই পানাম নগরই ছিল এই মুসলিম বাংলার সর্বপ্রথম রাজধানী, আর যা প্রতিষ্ঠা করেছিল এই শাখা। চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এই পানাম নগর। পানাম নগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। বড়নগর, খাসনগর, পানাম নগর, প্রাচীন সোনারগাঁ, এই তিন নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয়। সোনারগাঁয়ের 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে। ওয়ার্ল্ড মনুমেন্ট ফাউন্ড 2006 সালে পানাম নগরকে বিশ্বের ধ্বংসপ্রাপ্ত প্রায় 100টি ঐতিহাসিক স্থাপনার তালিকায় প্রকাশ করেন। ফখরুদ্দিন মোবারক শাহ 1338 খ্রিস্টাব্দে স্বাধীনতা ঘোষণা করলে সোনারগাঁও স্বাধীন রাজধানী হিসেবে পরিচিতি লাভ করে। রাস্তার দুপাশে রয়েছে সুলতানি আমলের, মুঘল আমলে এবং পরবর্তীতে ব্রিটিশ স্থাপনের নিদর্শন। আজ থেকে প্রায় 1000 বছর আগে বারোভূঁইয়ার দলপতি ঈসা খাঁ 15 শতকে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন এই সোনারগাঁওতে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদীপথে বিলেত থেকে আসতো বিলাতি থান কাপড়, আর দেশ থেকে যেত মসলিন। 1 নম্বর যে বাড়িটি রয়েছে এটি ছিল মূলত দরবার হল। ভেতরে চমৎকার সব কারুকার্য মণ্ডলিত, চারপাশের দেওয়াল পাথর দ্বারা সুসজ্জিত। যে পাথরগুলো আনা হয়েছিল চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও বিভিন্ন দেশ থেকে। উত্তর দিকে 31টা বাড়ির মধ্যে 43 নম্বর বাড়িটি হচ্ছে নিহারিকা ভবন। এই বাড়িতে রয়েছে মূলত মুঘল ব্রিটিশ আমলের নিদর্শন। এই বাড়িতে ব্যবহার করা হতো কখনো জলসাঘর হিসেবে বা কখনো দরবার হল হিসেবে। পানাম নগরের পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদী অবস্থিত। শীতলক্ষ্যা থেকে বহমান পঙ্খিরাজ খালকে কেন্দ্র করেই গড়ে ওঠে এই পানাম নগরী। একটা সময় ছিল যখন নদী ছিল যোগাযোগের প্রধান মাধ্যম, আর সেই নদী দিয়েই আসতো বিলেত থেকে থান কাপড়, আর পানাম নগর থেকে যেত মসলিন। যেই মসলিনের কদর ছিল সারা বিশ্বব্যাপী। অনেকে বলেন পানাম নগর সংস্কার করা হবে, কিন্তু পানাম নগর সংস্কার করা হবে না, কারণ পানাম নগরের ইতিহাস জানার জন্য এর মূল অস্তিত্বকে নষ্ট করতে চায় না সরকার। 1000 বছরের পুরো অস্তিত্ব সবাই যাতে জানতে পারে, যদি সংস্কার করা হয় তাহলে এই পুরাতন ইতিহাস মুছে যাবে, ঢেকে যাবে অতীতের সব পদচিহ্ন। পানাম নগর যদি সংস্কার করা হয় হারিয়ে যাবে কালের ইতিহাস। তাই পানাম নগর 150 বছর পর ভেঙে ফেলা হবে, কারণ আগামী 150 বছর পর এই শহর পরিদর্শনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। যেহেতু কোনো বাড়িতে লোহার ব্যবহার করা হয়নি, সুতরাং এই নগর সংস্কার করা সত্ত্বেও ভেঙে যাওয়ার ঝুঁকি থেকে যাবে। তবে কয়েকটি বাড়ি সংস্কার করা হয়েছে প্রশাসনিক কার্যক্রম চলমান রাখার জন্য। আর হ্যাঁ, ভ্রমণ আমার নেশা। দেশ বিদেশের পুরাতন ইতিহাস তুলে ধরাই আমার উদ্দেশ্য। সুতরাং আমার ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ইতিহাস অন্যদের জানাতে চান অবশ্যই ভিডিওটি শেয়ার করতে পারেন। চলুন ভিডিওর বাকি অংশ শুরু করি। 1000 বছরের পুরনো টাকশাল বাড়ি। পানাম নগর টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। প্রায় প্রতিটি বাড়ি 2টি অংশে বিভক্ত, একটি বহিবাটি আর একটি অন্তর্বাটি, এবং বাড়ির সামনে উন্মুক্ত উঠান আছে। অত্যন্ত আকর্ষণীয় ভবনটি কাশীনাথ ভবন। অনেকেই বলেন এটি একটি জমিদার বাড়ি। এটি নির্মাণ করা হয়েছিল 1305 বঙ্গাব্দে। ভবনটি চারদিকে চীনামাটির টাইলস দ্বারা সুসজ্জিত।
52টি ভবনের মধ্যে এই গোপীনাথ ভবন হলো 3 নম্বর ভবন। দ্বিতল বিশিষ্ট এই ভবন কখনো কখনো জলসাঘর, নৃত্যঘর মহল হিসেবে ব্যবহৃত হতো। এই ভবনের পেছনে রয়েছে একটি হাম্মামখানা ও একটি গভীর কূপ। উল্লেখযোগ্য, 1975 সালে মার্চ মাসে গোপীনাথ ভবন থেকে জয়নুল আবেদিন লোকশিল্প জাদুঘরের সূচনা হয়। পানামনগরে আরেকটি উল্লেখযোগ্য ভবন পোদ্দার ভবন। এই ভবনটির মালিক পোদ্দার নারায়ণ। এটি হচ্ছে 23 নম্বর বাড়ি, পানামনগরের একেবারে শেষ প্রান্তের বাড়ি, যার অবস্থান পঙ্খিরাজ খালের তীরে। এটি নির্মাণকাল আনুমানিক শহরের শুরুর দিক। বন্ধুরা, আমার পেছনে যে পুলটি দেখতে পাচ্ছেন এটি মূলত সেই ঈশাখার আমলে নির্মিত পুল। ওই দূরে দেখতে পাচ্ছেন ওইটা হলো পানামনগর, আর এটা হলো সেই পানামনগরের পুল। এই পথ দিয়েই তারা কি করতেন, সেই নগরে প্রবেশ করতেন। পঙ্খিরাজ খালের উপর 17 শতকে এই পুলটি নির্মাণ করা হয়েছিল। পানামনগরে প্রবেশের জন্য 2টি পুল ছিল, যার একটি ভেঙে ফেলা হয়েছে, অপরটি হলো এই পুল। দর্শক, আমি এখন উঠছি সেই ঈশাখার আমলে নির্মিত সেই পুলের উপরে। পুলটা ঠিক ধনুক আকৃতির পুল। দেখুন যে আমি নিচ থেকে উঠে আসলাম পাহাড়ের সিঁড়ির মতো। এখন আমি এখন সেই পুলের উপর দাঁড়িয়ে, দেখুন এই সেই পুল। এই পুলটি দেখতে হলে আপনাকে পানাম সিটি থেকে বের হয়ে বাম দিকে বাজারের সাথেই এই পুলের অবস্থান আপনারা দেখতে পাবেন। 400 বছরের পুরনো এই পুলটি 72 ফুট দীর্ঘ এবং 15 ফিট প্রস্থ হয়। এই পুলটি আমিনপুর ও দুলালপুরের সাথে সংযোগ স্থাপন করে। বন্ধুরা, কিভাবে আসবেন এই 1000 বছরের ইতিহাস উন্মোচন করতে? ঢাকার গুলিস্তান থেকে দোয়েল স্বদেশ কিংবা বোরাক বাসে করে জনপ্রতি 80 থেকে 100 টাকা দিয়ে মোগরাপাড়া বাস স্ট্যান্ডে নামবেন। মোগরাপাড়া বাস স্ট্যান্ড থেকে 30 টাকা অটো ভাড়া দিয়ে সোজা চলে আসবেন পানামনগর। সপ্তাহে 7 দিনই পানামনগর খোলা থাকে। 20 টাকা প্রবেশ ফি দিয়ে ভেতরে প্রবেশ করতে পারবেন। তবে শুক্রবার 1টা থেকে 2টা পর্যন্ত পানামনগর প্রবেশ বন্ধ থাকে নামাজের জন্য। মনে রাখবেন, অনেক বছরের পুরনো হওয়ায় ভবনগুলো ঝুঁকিপূর্ণ, তাই নির্দেশনা অমান্য করে কোনো ভবনের উপরে উঠবেন না। পানামনগরের ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি অনুমতি ব্যতীত ভিডিও করেন তাহলে আপনাকে গুনতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা। তবে ক্যামেরা ব্যবহার করতে চাইলে কর্তৃপক্ষ থেকে অনুমতি নিতে হবে এবং ঘন্টা প্রতি 3000 টাকা করে তাদের দিতে হবে। বন্ধুরা, 1000 বছরের পুরনো নগর থেকে আজকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো অভিযানে। তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, পরবর্তীতে কোন জায়গার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।